জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় অভিযোগ গঠনের লক্ষ্যে প্রসিকিউশন তাদের শুনানি শেষ করেছে। আগামীকাল এ বিষয়ে আসামিপক্ষ তাদের বক্তব্য উপস্থাপন করবে। এর আগে সকালে এই মামলায় মোট ৬ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয় এবং তাদের উপস্থিতিতে অভিযোগ গঠনের শুনানি হয়। এই মামলায় মোট ৩০ জন আসামির মধ্যে কারাবন্দী আছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রক্টর শরীফুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী আকাশ, এসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়। গত ৩০ জুন এই মামলায় অভিযোগ আমলে নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। সেদিন পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এছাড়া সাভারে ৬ জনের লাশ পোড়ানোর ঘটনায় দায়ের করা মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ৭ আগস্ট দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। জামালপুরে আজ জুলাই পদযাত্রা ও পথসভা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শহীদ পরিবারের সদস্যদের সাথে দেখা করার পর সকাল ১০টার কিছু পর শহরের গেট পার এলাকা থেকে এনসিপির পদযাত্রা শুরু হবে। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফৌজদারি মোড়ে গিয়ে পদযাত্রা শেষ হবে। সেখানে পথসভা অনুষ্ঠিত হবে। এতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন। পথসভাকে ঘিরে এনসিপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে। মঞ্চ ও তোরণ নির্মাণের পাশাপাশি বিভিন্ন পোস্টার ব্যানারে ছেয়ে গেছে পুরো এলাকা। ভোটারবিহীন নির্বাচন, রাষ্ট্রীয় মদতে গুম, হত্যাসহ মধ্যযুগীয় বর্বরতার এক ভয়াল সময় হয়ে উঠেছিল ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী শাসনামল। নারীর প্রতি সহিংসতা, ক্রসফায়ার আর অর্থ লুটপাটও হয়েছে স্বৈরাচার শেখ হাসিনার প্রত্যক্ষ মদতে। এমন বিভীষিকাময় ইতিহাসের সমাপ্তি হয় ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ২০২৪ সালের ৫ই আগস্ট। ১৫ বছরের দুঃশাসন আর রক্তাক্ত জুলাইয়ের সচিত্র ইতিহাস ফুটে তুলেছে ঢাকার মেট্রো রেলের পিরালে পিরালে। আরও জানাচ্ছেন নাজিবুর রহমান, ছবি তুলেছেন রাজু আহমেদ রুবেল। কক্সবাজারের একরামের পরিবারের আর্তনাদ আর আবরারের পিতার কান্নার কারণ শেখ হাসিনার স্বৈরাচারী শাসন। রাজধানীর ফার্মগেট থেকে কারওয়ান বাজার, দুঃশাসনের ইতিহাস ঠাঁই পেয়েছে মেট্রো রেলের পিলারে। আওয়ামী শাসনের সময় বিডিআর হত্যাকাণ্ড, পরে শাপলা চত্বরে হেফাজতে ইসলামীর সমাবেশে গণহত্যা, সীমান্তের কাঁটাতারে ঝুলে থাকা ফেলানির নির্মমতার দৃশ্য ফুটে উঠেছে শিল্পীর তুলিতে। প্রতিপক্ষকে ঘায়েল করতে শিবির সন্দেহে বিশ্বজিৎ দাসকে কুপিয়ে হত্যা করে ছাত্রলীগ। চিত্রকর্মে ফুটে উঠেছে যেভাবে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে শেখ হাসিনা ও তার মিত্ররা। রাজনৈতিক প্রতিহিংসার শিকার ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জেলবন্দি, পরে গৃহবন্দির জুলুমের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। ভঙ্গুর অর্থনীতির মধ্যেই মুজিব বর্ষ আয়োজন করে আওয়ামী লীগ সরকার। রাষ্ট্রীয় বাহিনীকে দিয়ে ইলিয়াস আলী, সানজিদুল ইসলাম সুমন, ব্যারিস্টার আরমান সহ অসংখ্য বিরোধী মতকে গুম ও খুন করে শেখ হাসিনা। এসব সচিত্র ইতিহাস জানান দেয় কতটা দুঃসহ ছিল গত ১৫ বছর। শুধু স্বৈরাচারের শাসনামলই নয়, পিলারগুলোতে আঁকা হয়েছে অগ্নিগর্ভ জুলাইয়ের ঘটনা প্রবাহ। যেভাবে দীর্ঘ ৩৬ দিনের সংগ্রামে আওয়ামী দুঃশাসনের অবসান হয়েছে, তার পুরো ইতিহাস ঠাঁই পেয়েছে এই সকল চিত্রকর্মে। কোটা সংস্কার আন্দোলনে দমন পীড়ন চালিয়ে হাজারেরও বেশি ছাত্র জনতাকে হত্যা করে শেখ হাসিনা। রংপুরে অকুতোভয় নিরস্ত্র আবু সাইদের দুহাত প্রসারিত করে বুক চিতিয়ে দাঁড়ানোর সময় পুলিশের গুলিতে নিহত হওয়ার দৃশ্য কাঁপিয়ে দেয় শেখ হাসিনার মসনদ। জুলাই ঘিরে নির্মম নিষ্ঠুর হত্যাকাণ্ডের এক একটি ঘটনা ঠাঁই পাচ্ছে রাজধানীর প্রধান সড়কে। জুলাই জাগরণের কথা রংতুলির আচরে কাব্যময় করে তুলেছেন চারুকলা অনুষদের শিক্ষার্থীরা। আগারগাঁও থেকে খামারবাড়ি এলাকা জুড়ে এ যেন এক সচিত্র দলিল। প্রত্যেকটি স্প্যানে রয়েছে এক একটি দিনের যে বিশেষ মুহূর্তগুলো। হাসিনার আমলের যে সকল মনে করেন ঘটনাগুলো ঘটছিল, হাসিনার দ্বারা যে ইয়েগুলো হয়েছিল, ওগুলো মূলত গ্রাফিটির দ্বারা আমরা এগুলো ফুটিয়ে তুলছি আর কি। মেট্রো রেলের পিলারে পিলারে জুলাইয়ের গৌরব গাথা নগর জুড়ে ছুটে চলা মানুষকে একটু হলেও থামিয়ে দেয়। এক অপার্থিব ভালো লাগা ও শ্রদ্ধা ছড়িয়ে পড়ে মানুষের চোখে মুখে।
নাজিবুর রহমান, NTV নিউজ, ঢাকা। 4 সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগে জাতীয় ঐকমত্য কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদ করে আজকের বৈঠক থেকে ওয়াকআউট করেছে বিএনপি। আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হওয়া কমিশনের দ্বিতীয় পর্যায়ের 20তম বৈঠকে আলোচনা শুরু হওয়ার পরপরই এ নিয়ে বিরোধের জেরে বিএনপির প্রতিনিধি দল ওয়াকআউট করে। এর আগে বৈঠকের সূচনা বক্তব্যে সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ একথা জানান। এর আগে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শুরু হয়। রাষ্ট্রের মৌলিক 20টি বিষয়ের মধ্যে 12টি বিষয়ে ঐকমত্য হয়েছে বলে জানান তিনি। তবে সংবিধানের মূলনীতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে স্পষ্ট বিভাজন এখনও রয়ে গেছে। সকল রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করে একে একটি ঐতিহাসিক দলিল হিসেবে রেখে যেতে চান বলেও উল্লেখ করেন ডক্টর আলী রিয়াজ। প্রক্রিয়াটা অব্যাহত রেখে আগামী 2-3 দিনের মধ্যে আমাদেরকে এক জায়গায় এই বিষয়গুলো নিষ্পত্তি করতে হবে। আমরা চাই এগুলি নিষ্পত্তি করে জাতীয় সনদে এগুলি যুক্ত করে জনগণের সামনে সেগুলোকে উপস্থাপন করে সকলে মিলে স্বাক্ষর করে একটা ঐতিহাসিক দলিল তৈরি করতে, যার মধ্যে দিয়ে ভবিষ্যৎ বাংলাদেশের পথরেখাটা থাকবে। মৌলিক সংস্কারের রূপরেখা জুলাই সনদের মধ্যে থাকতে হবে। এ বিষয়ে ঐকমত্য না আসলে জুলাই সনদ স্বাক্ষর হওয়া নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে জামালপুরে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সাথে দেখা করে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ হয়ে যাওয়ার পরেই নির্বাচনী তোড়জোড় শুরু হবে। নির্বাচনের আগে অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। শহরের গেটপার এলাকা থেকে এনসিপির পদযাত্রা শুরু হবে। ফৌজদারি মোড়ে গিয়ে পদযাত্রা শেষে পথসভা করবে এনসিপি। জামালপুরে অনুষ্ঠান শেষে ময়মনসিংহে যাবেন এনসিপির নেতারা। ভোটের অনুপাতে হতে হবে, বিয়ার অনুসারে হতে হবে, এটা আসনের অনুসারে হওয়া যাবে না। তো সেই বিষয়ে ঐকমত্য না আসলে এই জুলাই সনদ স্বাক্ষরিত হবে কিনা সেটা নিয়ে আমাদের সন্দেহ আছে। আমাদের জায়গা থেকে আমরা বলেছি যে এই বিষয়ে ঐকমত্য আসার পরে আমরা জুলাই সনদের বিষয়টা বিবেচনা করবো। তবে আমরা চাই যে 5ই আগস্টের মধ্যে জুলাই সনদটা তৈরি হয়ে যায়। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে সাময়িক ওয়াকআউটের পর আবার বৈঠকে যোগ দিয়েছে বিএনপি। বৈঠকে 4 সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ পদ্ধতি সংবিধানে অন্তর্ভুক্ত করার আলোচনা থেকে দলটি ওয়াকআউট করে। এর আগে বৈঠকের সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ জানান, সকল রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করে একে একটি ঐতিহাসিক দলিল হিসেবে রেখে যেতে চান। রিপোর্ট কায়কোবাদ মাহমুদের। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের 20তম বৈঠকের আলোচ্যসূচিতে ছিল সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান এবং সংসদে নারী প্রতিনিধিত্ব নিয়ে আলোচনা। বেলা 11:30টায় বৈঠক শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই সাময়িক ওয়াকআউট করে বিএনপি। পরে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, 4টি প্রতিষ্ঠানের নিয়োগ পদ্ধতি সংবিধানে যুক্ত করার বিরুদ্ধে বিএনপি। নির্বাহী বিভাগের যদি অথরিটি না থাকে, বাট অ্যাকাউন্টেবিলিটি থাকে, রেসপন্সিবিলিটি থাকে, সেটা ঠিক হবে না। সুতরাং নির্বাহী বিভাগের অথরিটি এক্সারসাইজের ক্ষেত্রে রাষ্ট্রের বিভিন্ন অঙ্গের সহায়তার প্রয়োজন আছে। সেই বিবেচনা থেকে আমরা মনে করি যে এখন সাংবিধানিক যে সমস্ত প্রতিষ্ঠানের নিয়োগ এবং সংবিধিবদ্ধ বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ সংক্রান্ত যে নিয়ন্ত্রণটা করতে চাচ্ছে সাংবিধানিকভাবে, সেটা যদি হয় তাহলে নির্বাহী বিভাগের কার্য সম্পাদনে এবং সঠিকভাবে একটা ভারসাম্যমূলক সরকার ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে অনেকটা বাধা পেতে হবে। কিছু সময় পর বিএনপি আবার বৈঠকে যোগ দেয়। এদিকে বৈঠকের মাঝেই ফরেন সার্ভিস একাডেমিতে জরুরি ফায়ার অ্যালার্ম বেজে উঠলে কিছুক্ষণের জন্য বৈঠক স্থগিত থাকে। এর আগে বৈঠকের সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, রাষ্ট্রের মৌলিক 20টি বিষয়ের মধ্যে 12টি বিষয় একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। সকলের ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদে স্বাক্ষর করে ঐতিহাসিক দলিল করার আশাবাদ জানান তিনি। প্রক্রিয়াটা অব্যাহত রেখে আগামী 2-3 দিনের মধ্যে আমাদেরকে এক জায়গায় এই বিষয়গুলো নিষ্পত্তি করতে হবে। আমরা চাই এগুলি নিষ্পত্তি করে জাতীয় সনদে এগুলি যুক্ত করে জনগণের সামনে সেগুলোকে উপস্থাপন করে সকলে মিলে স্বাক্ষর করে একটা ঐতিহাসিক দলিল তৈরি করতে, যার মধ্যে দিয়ে ভবিষ্যৎ বাংলাদেশের পথরেখাটা থাকবে। কায়কোবাদ মাহমুদ, NTV নিউজ, ঢাকা।
রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে কোন্দলে লিপ্ত হচ্ছে, যা বাংলাদেশে নতুন করে ফ্যাসিস্টদের পুনর্বাসিত হওয়ার সুযোগ করে দিতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় বিএনপি, তবে এ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। নাজিবুর রহমানের রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে দেশজুড়ে গ্রাফিতি অঙ্কনের উদ্যোগ নিয়েছে জাতীয়তাবাদী যুবদল। রাজধানী শাহবাগে এ কার্যক্রম উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোকে দোষারোপ করা হচ্ছে, যা সঠিক নয়। এ সময় শেখ হাসিনার বিচার প্রক্রিয়ার ধীরগতির সমালোচনা করেন তিনি। কই হাসিনার বিচারের তো এখন পর্যন্ত তেমন কিছু আমরা দেখতে পেলাম না। কেন পেলাম না? 1 বছর হয়ে গেল, হাসিনার বিচার কাজ পুরো শুরু হয়ে গেল। আমরা এমন কতগুলো বিষয় নিয়ে তর্ক বিতর্ক করছি, এমন কতগুলো বিষয় নিয়ে আমরা নিজেদের মধ্যে কোন্দলে লিপ্ত হয়েছি, যা বাংলাদেশকে আরো পেছনে তুলে দিতে পারে, ফ্যাসিস্টদেরকে শক্তি যোগাতে পারে, ফ্যাসিস্টদেরকে সুযোগ তৈরি করে দিতে পারে, আবার নতুন করে বাংলাদেশের উপরে চেপে বসা। 15 বছর বিএনপি নেতাকর্মীরা জুলুম নির্যাতনের শিকার হয়েছেন জানিয়ে মির্জা ফখরুল বলেন, দেশে আবারও ফ্যাসিবাদী শক্তির ফিরে আসার পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। চাপ সৃষ্টি করে বিএনপিকে বেকায়দায় ফেলা যাবে না বলেও মন্তব্য করেন তিনি। বর্তমান সরকার যারা প্রতি মুহূর্তে সংস্কারের কথা বলছেন, রাজনৈতিক দলগুলোকে দোষারোপ করার চেষ্টা করছেন ইনডাইরেক্টলি, যে আমরা কোঅপারেট করছি না, কথাগুলো সঠিক নয়। আমরা সারাক্ষণ তাদের এই সংস্কার কর্মসূচির সঙ্গে আমরা সহযোগিতা করছি। আমরা সারাক্ষণ সবাইকে নিয়ে কাজ করতে চাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে গুলশানে চাঁদাবাজির ঘটনায় হতাশা প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, এসব ঘটনা এড়িয়ে তরুণদের দেশ গড়ার দায়িত্ব নিতে হবে। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। সংসদ নির্বাচন সহ দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আজ প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, স্বরাষ্ট্র সচিব, মহাপুলিশ পরিদর্শক, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা যোগ দেন। বৈঠকে ডক্টর ইউনূস আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সবার কথা শোনেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। ছোট হোক বা বড়, সব ধরনের ঘটনা আমলে নিয়ে নিজেদের দায়িত্ব পালন করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীগুলোকে নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। যে ট্যারিফ টকস, তারপরে কাউন্টার টেরোরিজম, আমাদের ইলেকশনের প্রস্তুতি, কনসেনসাস কমিশনের যে ডায়ালগগুলো হচ্ছে সেগুলো নিয়ে কথাবার্তা হয়েছে। প্রফেসর ইউনূস পুরো ইউএস চার্জ অ্যাফেয়ার্সকে জানিয়েছেন যে বাংলাদেশ গভর্নমেন্টের, ইন্টারিম গভর্নমেন্টের টপ প্রায়োরিটি হচ্ছে কাউন্টার টেরোরিজম, এবং উনি বলেছেন টেরোরিস্টদের ব্যাপারে এই গভর্নমেন্টের জিরো টলারেন্স, কোনো ধরনের কোনো টলারেন্স টেরোরিস্টদের প্রতি শো করা হবে না, জিরো টলারেন্স। উনি এটা ব্যক্তহীন কণ্ঠে জানিয়েছেন। আর আজকে আপনি জানেন, আজকে রাতে আমাদের প্রতিনিধি দল ইউএসএ যাচ্ছেন। আজকে টক্সটা শুরু হওয়ার কথা, ট্যারিফের টক্স হওয়ার কথা। সেইটা আমরা আশা করছি যে এই টক্সটা ভালোভাবে কনক্লুশন হবে এবং আমরা এই প্রতিনিধির সাথে, যদিও টক্সে থাকবেন না, বাট প্রতিনিধির সাথে একটা গ্রুপ অফ বিজনেসম্যানও যাচ্ছেন। থ্যাংক ইউ। দেশের সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল সংখ্যানুপাতিক পদ্ধতি নির্বাচন চায় দাবি করে জামায়াতে ইসলামী জানিয়েছে, এই পদ্ধতিতে নির্বাচন হলে সরকার গঠনে বেশিরভাগ মানুষের মতামত প্রাধান্য পাবে। রাজধানী মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-শিকের সাথে সৌজন্য সাক্ষাতের সময় দলটির আমির ডাক্তার শফিকুর রহমান একথা জানান। পরে ব্রিফিংয়ে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার বলেন, দুদেশের ব্যবসা বাণিজ্য সহ দ্বিপাক্ষিক নানা বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে। পার্ক ইয়ং-শিক বাংলাদেশকে সম্ভাবনাময় অর্থনীতির দেশ উল্লেখ করে দ্রুতই ট্যারিফ সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন। বৈঠকে বাংলাদেশের জাতীয় নির্বাচন সহ বর্তমান রাজনৈতিক অবস্থা সম্পর্কেও আলাপ করেন দুই নেতা।
নির্বাচনে পিআর পদ্ধতি প্রয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। সেখানে আমাদের পক্ষ থেকে সম্মানিত অ্যাম্বাসেডরকে অবহিত করা হয়েছে যে বাংলাদেশের ভোটারদের বেশিরভাগ প্রতিনিধিত্বকারী যে সমস্ত রাজনৈতিক দল তারা পিআর পদ্ধতির পক্ষে, এবং প্রত্যেকটি ভোটারের যথাযথ মূল্যায়ন করতে গেলে পিআর পদ্ধতি হচ্ছে একটি উপযুক্ত পদ্ধতি। এ সম্পর্কে ঘরোয়া আমাদের দৃষ্টিভঙ্গিটা তিনি সেখানে উল্লেখ করেছেন। টানা বর্ষণে চট্টগ্রাম শহরের বেশ কিছু এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। পাহাড়ের পাদদেশে অবস্থানরতদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। চট্টগ্রামে গত কয়েকদিন ধরে চলছে টানা বৃষ্টি, এতে নগরীর বেশ কিছু এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। আবহাওয়া অফিস জানায় আজ বেলা 12টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘন্টায় নগরীতে 102.2 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময় ভারী ও মাঝারি বৃষ্টির ফলে শহরের চকবাজার, ওয়াসা এবং প্রবর্তক সহ বেশ কিছু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। পাশাপাশি পাহাড় ধসের আশঙ্কায় এলাকায় বসবাসরতদের নিরাপদ স্থানে সরে যাবার আহ্বান জানান চট্টগ্রাম সিটি কর্পোরেশন। গাজীপুরের টঙ্গীতে ম্যানহোলে পড়ে নিখোঁজ ফারিয়া তাজনিম জ্যোতি নামে এক নারীকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। রোববার রাত 9:15টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, ফুটপাত দিয়ে হাঁটার সময় রাস্তার পাশে ঢাকনাবিহীন একটি ম্যানহোলে পড়ে যান জ্যোতি। স্থানীয়রা ম্যানহোল থেকে তাকে উদ্ধারে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। ম্যানহোলের ভেতর ঘণ্টাব্যাপী চেষ্টার পরও নিখোঁজ ওই নারীর কোনো সন্ধান পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস জানায়, ম্যানহোলটির গভীরতা প্রায় 10 ফুট। দিনভর বৃষ্টি হওয়ায় পানিতে তলিয়ে যায় ম্যানহোলটি। এখনও উদ্ধার তৎপরতা অব্যাহত আছে। চট্টগ্রাম বিমানবন্দরে শারজাগামী এক যাত্রীর কাছ থেকে 22 লাখ টাকা মূল্যের দেশি বিদেশি মুদ্রা উদ্ধার করেছে নিরাপত্তা কর্মীরা। এ ঘটনায় আটক করা হয়েছে এক যাত্রীকে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, এয়ার অ্যারাবিয়ার ফ্লাইটটি G9521-এর শারজাগামী যাত্রী মোহাম্মদ আব্দুল মাজিদকে নিরাপত্তা কর্মীদের সন্দেহ হলে তারা শরীর তল্লাশি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটককৃত মোহাম্মদ আব্দুল মাজিদকে পতেঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে সরকারের রাজস্ব শুল্ক ফাঁকি দিয়ে বৈদেশিক মুদ্রা পাচারের অভিযোগে পতেঙ্গা থানায় মামলা দাখিল করা হয়। আজ চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের মুদ্রা বাজারে ডলারের দাম কিছুটা বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে ডলারের সর্বোচ্চ দাম 122 টাকা 95 পয়সা ও সর্বনিম্ন দাম 122 টাকা 60 পয়সা। চলতি মাসে সামগ্রিকভাবে ডলারের দাম ওঠানামা করছে। এছাড়া দেশের মুদ্রা বাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে দাম বেড়েছে ইউরো, পাউন্ড, ইউয়ান, অস্ট্রেলীয় ডলার ও সিঙ্গাপুরি ডলারের। ব্রিটিশ পাউন্ড স্টার্লিং কেনার ক্ষেত্রে মূল্য ধরা হয়েছে 164 টাকা 70 পয়সা এবং বিক্রির ক্ষেত্রে 165 টাকা 28 পয়সা। ইউরো কেনার ক্ষেত্রে মূল্য ধরা হয়েছে 143 টাকা 93 পয়সা এবং বিক্রির ক্ষেত্রে ধরা হয়েছে 144 টাকা 39 পয়সা। দাম অপরিবর্তিত আছে রুপি ও ইয়েনের। টানা বর্ষণে চট্টগ্রাম শহরের কিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে সড়কে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। একই সাথে পাহাড় ধসের আশঙ্কা করছে স্থানীয়রা। ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরতদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দিচ্ছে সিটি কর্পোরেশন। অন্যদিকে ভারী বর্ষণে বরিশাল নগরেও দেখা দিয়েছে জলাবদ্ধতা। আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। অবিরাম বর্ষণ চট্টগ্রামে সবসময় দুর্ভোগ নিয়ে আসে। গত কয়েকদিন ধরে চলছে টানা বৃষ্টি। এতে নগরের বেশ কিছু এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ভারী ও মাঝারি বৃষ্টির ফলে শহরের কাতালগঞ্জ, চকবাজার, ওয়াসা ও প্রবর্তক সহ বেশ কিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফলে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। রিক্সা চালাতে আর কি পানির জন্য ভালোভাবে পেট্রোল মারতে পারতেছি না, তারপর হাইটে হাইটে চালাইতে হচ্ছে আর কি। 35-40 মিনিট দাঁড়াইছি শুধু ওই জায়গাটা, এদিকে পার হইতে পারতেছি না, গাড়ি পাচ্ছি না, মানুষ এদিক দিয়ে আসতে পারতেছে না। শত শত মানুষ আটকে গেছে, শত শত গাড়ি, হাজার হাজার গাড়ি আটকে গেছে। সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন জলাবদ্ধ এলাকা পরিদর্শন করেছেন। এ সময় তিনি জানান, অতিবৃষ্টির কারণে কিছু এলাকায় সাময়িক পানি জমেছে। বৃষ্টি থেমে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। মাটি ধসের আশঙ্কায় পাহাড়ের ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরতদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানান তিনি। বর্ষাকাল শেষ হলে আমরা রাস্তাঘাটের কাজ ধরবো, আর নালার কাজটা আমাদের চলতে থাকবে। আমি এখন দেখে গেছি নালার কাজ আমরা চালাবো, আর খালের কাজটা
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কাজ চলছে, চলমান আছে এবং আশা করছি সেটা আমরা একটা দৃশ্যমান রেজাল্ট আমরা পাবো। অন্যদিকে বরিশালে ভারী বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পানিতে তলিয়ে গেছে গুরুত্বপূর্ণ সব সড়ক, চরম ভোগান্তিতে পড়েছে নগরবাসী। নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চল কিছুটা প্লাবিত হয়েছে। থেমে থেমে বৃষ্টির কারণে শ্রমজীবী মানুষের ভোগান্তি বাড়ছে। বরিশাল সিটি কর্পোরেশন বা আমাদের সরকার যার দোষই দেয় না কেন, তাদের অবশ্যই কাজের গাফিলতি আছে। না হলে সামান্য বৃষ্টিতে, অল্প বৃষ্টিতে কেন রাস্তায় এমন নদীর মতো জলাবদ্ধতা সৃষ্টি হবে? পানিটা যেন না জমে, মানুষের যেন দুর্ভোগ না হয়, সেইটা সরকার যত তাড়াতাড়ি করতে পারবে ততই আমাদের ভালো। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া অংশের ৭ নম্বর ফেরিঘাটের দুই পাশে তীব্র নদী ভাঙন দেখা দিয়েছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার গুরুত্বপূর্ণ নৌরুট দৌলতদিয়া পাটুরিয়া ফেরিঘাট ও লঞ্চঘাট সহ দৌলতদিয়া প্রান্তে ৮টি ঘাট রয়েছে। প্রতি বছরের মতো এবছরও পদ্মায় পানি বৃদ্ধির কারণে প্রচণ্ড স্রোতে নদী ভাঙন দেখা দিয়েছে। এ নিয়ে ৭ বার নদী ভাঙনের কবলে পড়ল এলাকাবাসী। এতে তড়িঘড়ি করে ফেরিঘাটের দুই পাশের অবস্থিত বাড়িঘর ভেঙে অন্যত্র নিচ্ছে বাসিন্দারা। এদিকে বিমান বিধ্বস্ত হয়ে নিহত উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মাহরিন আফরিন হুমায়রার কবরে শ্রদ্ধা জানিয়েছে বিমান বাহিনী। দুপুরে টাঙ্গাইলের সখীপুর উপজেলার কেরানীপাড়া গ্রামে নিহত হুমায়রার কবরে বিমান বাহিনীর প্রতিনিধি দল ফুল নিয়ে শ্রদ্ধা জানায়। পরে পরিবারের সাথে সাক্ষাতে উইং কমান্ডার আবদুল্লাহ আল মামুন বলেন, বিমান বাহিনী সবসময় ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে। নিহত হুমায়রার বাবা দেলোয়ার হোসেন বলেন, ঢাকা শহরের মতো জনবহুল এলাকায় যেন আর কখনো প্রশিক্ষণ বিমান উড়ানো না হয়, এভাবে যেন আর কারো বুক খালি না হয়। পিরোজপুরের কাউখালীতে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গুম এবং হত্যার শিকার ব্যবসায়ী নাজমুল হক মুরাদের লাশ উত্তোলন করে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। ডিএনএ টেস্টের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত হতে গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি এর কার্যালয় থেকে অনুরোধের প্রেক্ষিতে পিরোজপুরের জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফুল আলম খান গত মঙ্গলবার এই আদেশ দেন। মৃত্যুর ১৪ বছর পর দ্বিতীয়বার আজ সকালে কাউখালীর পারসাতুরিয়া গ্রামের পারিবারিক কবরস্থান থেকে মরদেহের নমুনা সংগ্রহ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গুম কমিশনের সদস্য, মানবাধিকার কর্মী নূর খান ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। দুই ট্রেনের সংঘর্ষে প্রায় ৩ ঘন্টা লালমনিরহাট বুড়িমারি রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। লালমনিরহাট রেলওয়ে স্টেশন এলাকার বিডিআর গেটে দুই ট্রেনের সংঘর্ষের এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে বুড়িমারি থেকে পার্বতীপুরগামী লোকাল ট্রেনটি লালমনিরহাট রেল স্টেশনে প্রবেশ করে। সেই সময় বিডিআর গেট এলাকায় অপর একটি রেল লাইনে লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনটি ঘোরানোর সময় লোকাল ট্রেনটি সজোরে ধাক্কা দেয় লালমনিরহাট এক্সপ্রেসকে। এতে এক্সপ্রেসের 2টি বগি উল্টে যায়। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। প্রায় 3 ঘন্টা পর লালমনিরহাট বুড়িমারি রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ভুল সিগন্যালের কারণে এই দুর্ঘটনা বলে ধারণা রেল কর্তৃপক্ষের। সাভারে ষড়যন্ত্রের শিকার হয়ে নিজের গড়া শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিতাড়িত হওয়া সেই প্রধান শিক্ষককে তার স্বপদে পুনর্বহাল করা হয়েছে। দুপুরে পৌর এলাকার শুকুরজান জিন্নাত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নওশের আলীকে সংবর্ধনা দেওয়া হয়। ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মোহাম্মদ খোরশেদ আলমের উপস্থিতিতে তাকে বরণ করেন শিক্ষার্থীরা। 5 আগস্টের পর একটি মহল তাকে স্বৈরাচারের দোসর বলে স্কুল থেকে বিতাড়িত করেছিল। নেত্রকোনায় এক কিশোরীকে পালাক্রমে ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলায় 3 জনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। দুপুরে নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক AKM ইমদাদুল হক এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন অপুচন্দ্র সরকার, মামুন আকন্দ, সুলতান মিয়া। 2017 সালের 3 সেপ্টেম্বর সদর উপজেলার ঠাকুরকোনা পূর্বপাড়া এলাকার কিশোরী পান্না প্রতিবেশীর বাড়িতে গেলে একটি ঘরে নিয়ে ধর্ষণ করে আসামিরা। পরদিন আত্মহত্যা করে কিশোরী পান্না। এই ঘটনায় 10 সেপ্টেম্বর মেয়ের মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। সিরাজগঞ্জের শাহজাদপুরে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ করে পাঠদান করালেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। নিজস্ব ক্যাম্পাস নির্মাণের দাবিতে চলমান ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে সকালে ঢাকা পাবনা মহাসড়ক ব্যতিক্রমী এই কর্মসূচি পালন করা হয়। এতে ভোগান্তিতে পড়েন মহাসড়ক ব্যবহারকারীরা।
জুলাই আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থানে সকল শহীদদের স্মরণে মোংলায় ছাত্রদলের শোক র্যালি ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর ও উপজেলা ছাত্রদলের আয়োজনে দুপুরে পৌর মার্কেট চত্বর থেকে বের হওয়া শোক র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌর মার্কেট চত্বরে অনুষ্ঠিত হয় স্মরণ সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য রাজধানীতে বিমান ঘাঁটি অত্যাবশ্যক। ঢাকা থেকে আপাতত যুদ্ধ বিমানের ঘাঁটি সরানোর কোনো পরিকল্পনা নেই। রাজধানীর তেজগাঁওয়ে এভিয়েশন ইউনিভার্সিটিতে বিমান বাহিনী আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। আরও জানানো হয়, মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনার দিন পাইলট তৌকি ইসলামের সাথে শেষ মুহূর্ত পর্যন্ত এয়ার কন্ট্রোল এজেন্সির যোগাযোগ ছিল। বিস্তারিত দেখুন নাহিদ প্রিন্সের রিপোর্টে। মাইলস্টোন ট্র্যাজেডির 5 দিন পর আনুষ্ঠানিকভাবে নিজেদের অবস্থান তুলে ধরল বাংলাদেশ বিমান বাহিনী। সংবাদ সম্মেলনে জানানো হয়, দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। পাইলটের সঙ্গে ট্রাফিক কন্ট্রোল রুমের কি কথা হয়েছিল সে বিষয়টি যাচাই করা হচ্ছে। দুর্ঘটনার জন্য যান্ত্রিক ত্রুটি দায়ী বা পাইলটের কোনো ভুল ছিল কিনা তা তদন্ত শেষে জানা যাবে। তার সর্বশেষ অ্যাকশন কি ছিল এবং জটিলতা ছিল কিনা বা কোনো গোলযোগের সম্মুখীন হয়েছিল কিনা এই বিষয়গুলো তদন্ত পর্যায়ে বিস্তারিতভাবে আসবে এবং আমরা তদন্ত চলাকালীন সময়ে কোনো আলাদা পর্যালোচনা বা মন্তব্য। জানতে চাওয়া হয়, জনবহুল এলাকায় কেন প্রশিক্ষণ বিমান ওড়ানো হয়, আর এমন দুর্ঘটনার পর রাজধানী থেকে বিমান ঘাঁটি সরানো হবে কিনা। এই দেশের আকাশ প্রতিরক্ষা তথা রাজধানীর আকাশ প্রতিরক্ষার জন্য রাজধানীতে জঙ্গি বিমানের ঘাঁটি থাকা অত্যাবশ্যক এবং এইসব জঙ্গি বিমানের স্কোয়াড্রনগুলোর প্রয়োজনীয় সারা বছর যদি ট্রেনিং চলমান থাকে, ওই অপারেশনাল বিমানগুলোতেই আমরা ট্রেনিং করে থাকি। বিমান দুর্ঘটনার তদন্তে চীন থেকে প্রতিনিধি দল ঢাকায় আসবে বলেও জানানো হয়। ব্রিফিংয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন জাহাঙ্গীর আলম জানান, রাজুকের নিয়মকানুন মেনেই দিয়াবাড়ি ক্যাম্পাসের ভবন নির্মাণ করা হয়েছিল। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় অগ্নিদগ্ধ আরেক শিশুর মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়ালো 34 জনে। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গতরাত 1:45টার দিকে 14 বছরের শিশু সাহিল ফারাবি আয়ানের মৃত্যু হয়। নিহতের চাচা জুনায়েদ হাসান জানিয়েছেন, আয়ান মাইলস্টোন স্কুলের 7ম শ্রেণীর শিক্ষার্থী ছিল। তারা মিরপুরের মধ্য মণিপুর এলাকার বাসিন্দা। মৃতের বাবার নাম মোহাম্মদ আলী মাসুদ। বার্ন ইনস্টিটিউটের চিকিৎসক জানিয়েছেন, আয়ানের শরীর 40% পুড়ে গিয়েছিল। ব্রিফিংয়ে হাসপাতালের পরিচালক নাসির উদ্দিন বলেন, এখনও 3 শিশু আইসিইউতে আছেন। কয়েকজন রোগী সুস্থ হয়েছেন। পর্যায়ক্রমে তাদের ছাড়পত্র দেওয়া হবে। আয়ান গতকাল রাত 1:45 মৃত্যুবরণ করেছে। বাকি পেশেন্টগুলো স্ট্যাটিক আছে, অর্থাৎ যে বাকি আরও 3টা ক্রিটিক্যাল এবং সিভিয়ার কেস, তাদের অবনতি ঘটে নাই, মানে কোনো অবনতি ঘটে নাই, আগের মতোই আছে। বাংলাদেশের মাটি কোনোভাবেই সন্ত্রাসী কাজে ব্যবহার হতে দেয়া হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন আজ প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় দেখা করতে গেলে তিনি এসব কথা বলেন। সন্ত্রাস নির্মূলে বাংলাদেশের সর্বোচ্চ অগ্রাধিকার উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, দেশের মাটি থেকে প্রতিটি সন্ত্রাসবাদী কার্যক্রম নির্মূলে সরকার কাজ করে যাচ্ছে। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশের সংস্কার কার্যক্রম এবং গণতন্ত্রের উত্তরণের জন্য আগামী বছরের সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য যুক্তরাষ্ট্রের সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করেন ট্রেসি অ্যান জ্যাকবসন। সাবেক প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির প্রায় 3 কোটি টাকার অবৈধ সম্পদ ও 12.5 কোটি টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগে
তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন কথা জানান। দুদক মহাপরিচালক আরও জানান, নির্বাচনী প্রশিক্ষণের নামে 7.5 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে। এছাড়া সরকারি জমি দখল করে ভাড়ার মাধ্যমে 37.5 কোটি টাকা আত্মসাৎ অনুসন্ধানে প্রমাণিত হওয়ায় সাবেক MP ইলিয়াস উদ্দিন মোল্লা সহ জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের 4 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। রাদওয়ান মুজিব সিদ্দিক, পিতা ডক্টর শফিক আহমেদ সিদ্দিক, মাতা শেখ রেহানা সিদ্দিক 12,48,00,000 টাকারও বেশি অর্থ অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 সংশ্লিষ্ট ধারায় ইতিমধ্যে একটি মামলা রুজু করা হয়েছে। দীর্ঘ 35 বছর পর আগামী 15 সেপ্টেম্বর হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু ও হল সংসদ এবং সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন। বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে রাকসুর তফসিল সংক্রান্ত বিস্তারিত তথ্য জানান নির্বাচন কমিশনার অধ্যাপক এনামুল হক। রাকসুর প্রধান নির্বাচন কমিশনার স্বাক্ষরিত তফসিল বিবরণীতে বলা হয়, নির্বাচনের আচরণবিধি প্রকাশ করা হবে 31 জুলাই, খসড়া ভোটের তালিকা প্রকাশিত হবে 6 আগস্ট। এরপর পর্যায়ক্রমে ভোটার তালিকায় আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে 14 আগস্ট। আর মনোনয়নপত্র বিতরণ করা হবে 17 থেকে 19 আগস্ট পর্যন্ত। মনোনয়নপত্র দাখিল করা যাবে 21, 24 ও 25 আগস্ট। প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ 31 আগস্ট এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় 2 সেপ্টেম্বর। 15 সেপ্টেম্বর সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত প্রতিটি আবাসিক হলে ভোট গ্রহণ এবং ওই দিনই ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে। সর্বশেষ রাকসু নির্বাচন হয়েছিল 1989 সালে। জুলাই আগস্টের 36 দিনের কার্যক্রমের অংশ হিসেবে জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে আগামী 3 আগস্ট ছাত্র সমাবেশ করবে ছাত্রদল। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ পরিদর্শনে যান ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সহ নেতাকর্মীরা। এ সময় আগামী 3 আগস্ট এর ছাত্র সমাবেশ ঘিরে প্রস্তুতির বিষয় তুলে ধরেন। আগামী 3 আগস্ট এই স্থানে জাতীয় নাগরিক পার্টি সমাবেশ করতে চাইলেও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে তাদের কাছে কোনো লিখিত অনুমতি নেই বলে জানান ছাত্রদল সভাপতি। এ সময় এনসিপিকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি। জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগে মিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন তার বাল্যবন্ধু সিফাতুর রহমান। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ অস্বীকার করেছেন তাসকিন। অভিযোগ অনুযায়ী রোববার 8:30-9টার দিকে মিরপুর 1 নম্বরে বন্ধুর সঙ্গে বিবাদে জড়ান তাসকিন। ঘটনার পরপরই বাদী সিফাতুর রহমান সৌরভ মিরপুর মডেল থানায় একটি জিডি করেন। যদিও পুরো ঘটনাটিকে গুজব বলে দাবি করেছেন পেসার তাসকিন আহমেদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে কথা জানান তাসকিন। এ বিষয়ে মিরপুর থানার অফিসার ইনচার্জ জানিয়েছে বিষয়টি তদন্তাধীন। বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠুর নিকট এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান, যথাযথ তদন্তের পরেই এই বিষয়ে সিদ্ধান্ত নেবে বিসিবি। আগে ফাইন্ড আউট করে নিই ঘটনাটা কি হয়েছে, সুতরাং আমরা দেখি, তারপরে এটা আলোচনা সাপেক্ষে আমরা ইনভেস্টিগেশন করব। কমিটি ক্রিকেট অপারেশন বলেন, আমাদের প্রেসিডেন্ট সাহেব বলেন, উই উইল টেক ইট ভেরি সিরিয়াসলি। এটার আউটকামটা আগে আমরা বুঝে নিই কী হয়েছে, তারপরে নেক্সট কোর্স অফ অ্যাকশনে যাব। দেশের ক্রীড়া ফেডারেশনগুলোতে অযাচিত সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুললেন ক্রীড়া সংগঠক আমিনুল হক। ফেডারেশনগুলোর অ্যাডহক কমিটিতে অভিজ্ঞ ক্রীড়া সংগঠকদের জায়গা দেওয়া হয়নি, এমনটাই দাবি সাফজয়ী এই গোলরক্ষকের। এছাড়াও নবগঠিত বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের কার্যক্রম দ্রুতই শুরু হবে বলে জানান তিনি। নিলয় মজুমদারের রিপোর্ট। ক্রীড়াঙ্গনের সংস্কারের উদ্দেশ্যে নতুন সরকার গঠনের পরপরই ক্রীড়া ফেডারেশনগুলোর কমিটি বাতিল করে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। নির্দেশনা দেওয়া হয় অ্যাডহক কমিটি গঠনের। তবে সেই কমিটি গঠনে স্বজনপ্রীতি হয়েছে বলে অভিযোগ আমিনুল হকের। জায়গা হয়নি যোগ্যদের। এই অন্তর্বর্তীকালীন সরকারের যে ক্রীড়া উপদেষ্টা, তিনি তার মতো করে
নিজের মতো করে সাজানোর চেষ্টা করছেন, যারা ক্রীড়াঙ্গন রিলেটেড কেউ না, এবং এখানে আওয়ামী লীগের দোসররা পর্যন্ত রয়েছে ইতিমধ্যে, সেই প্রমাণ সহকারে আমাদের কাছে আছে। তাদেরকে বাদ দিয়ে যারা মাঠের ক্রীড়া সংগঠক, সেই লোকগুলোকে আমরা ভবিষ্যতে ক্রীড়াঙ্গনে আনতে চাই। এদিকে দেশব্যাপী সংগঠকদের নিয়ে গঠিত বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের কার্যক্রম দ্রুতই শুরু হবে বলে জানান আমিনুল। আমরা অলরেডি সারা বাংলাদেশের যারা এই কমিটিতে আছে তাদের নিয়ে বসে আমরা বিভাগীয় কমিটি করে দিয়েছি। বাৎসরিক ক্যালেন্ডার তৈরি করা, যে আমরা কি ফুটবল টুর্নামেন্ট, কোথায় ক্রিকেট, কোথায় আমাদের যে দেশীয় খেলাগুলো রয়েছে বা ইন্ডিভিজুয়াল যে গেমসগুলো রয়েছে, সেই খেলাগুলো যাতে আমরা সারা বছর একটি ক্যালেন্ডারের ভিতরে এনে প্রত্যেকটি জেলার যারা কমিটি রয়েছে তারা উপজেলা এবং ইউনিয়ন লেভেলে সেই খেলাগুলোকে পৌঁছে দেবে। জিয়া আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটসাল টুর্নামেন্টের উদ্বোধনকালে দেশের ক্রীড়াঙ্গনকে দলীয়করণের বাইরে রাখার আহ্বান জানান জাতীয় দলের সাবেক ফুটবলার নীলা মজুমদার। এনটিভি নিউজ, ঢাকা।